উত্তর কোরিয়ায় শি জিনপিংয়ের আকস্মিক সফর ঘিরে জল্পনা তুঙ্গে। পশ্চিমাদের কাঁপিয়ে বিশ্ব সমরাস্ত্র বাজারে তুরস্কের বাজিমাত। মূর্তিকে জুতাপেটা করছে শত শত মানুষ। 5 দফা দাবি দিল তেলাপোকার দল। নদীর উপরে ঝুলে ঝুলে শিশুদের স্কুলে যাওয়ার ভিডিও ভাইরাল। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আকস্মিক সফর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র জল্পনা। আল জাজিরার দাবি 8 জুন পিয়ংইয়ংয়ে কিম জং উনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। রাশিয়া উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নতুন ভূ রাজনৈতিক সমীকরণের মধ্যেই এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন তার দীর্ঘদিনের প্রভাব ধরে রাখতে ও মস্কো পিয়ংইয়ং জোটকে ভারসাম্যে রাখতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। উত্তর কোরিয়ায় শি জিনপিং এর আকস্মিক সফর ঘিরে জল্পনা তুঙ্গে। কিছুদিন আগেই বিশ্বের পরাশক্তি দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পৃথকভাবে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার রেশ কাটতে না কাটতেই ঠিক তখনই চীনের প্রেসিডেন্ট কোথায় যাচ্ছেন? বিশ্বের বড় বড় নেতারা যেখানে বেইজিংয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন, সেখানে শি জিনপিং নিজেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন, এমনটাই দাবি করেন আল জাজিরা সংবাদ মাধ্যম। আগামী 8 জুন পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে শি জিনপিং এর এই আকস্মিক সফরের পেছনে একটি বড় কারণ হতে পারে রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে চীনের উদ্বেগ। দীর্ঘদিন ধরে চীনই উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ও প্রধান অংশীদার ছিল। উত্তর কোরিয়ায় প্রায় 95% বাণিজ্য চীনের উপর নির্ভরশীল। তবে 2022 সালে ইউক্রেন রাশিয়ার হামলার পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হতে শুরু করে, ফলে আগের সেই সমীকরণের পরিবর্তন দেখা যাচ্ছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনের সামরিক চাহিদাকে সচল রাখতে উত্তর কোরিয়া দেদারসে অস্ত্র, গোলাবারুদ ও সৈন্য সরবরাহ করে আসছে। দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি তথ্য মতে 2023 সাল থেকে উত্তর কোরিয়াকে সৈন্য ও ক্ষেপণাস্ত্র সরবরাহের বিনিময়ে প্রায় $14.4 বিলিয়ন পরিশোধ করেছে মস্কো, যার বড় অংশই স্যাটেলাইটের নজরদারি এড়িয়ে গোপন সামরিক প্রযুক্তি এবং নির্ভুল যন্ত্রাংশ হিসেবে পিয়ংইয়ংয়ের হাতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া ভিত্তিক গবেষক এবং সাংবাদিক লি সাংইয়ং জানান, উত্তর কোরিয়ার উপর রাশিয়ার এই ক্রমবর্ধমান প্রভাবের পরিধি নিয়ে বেইজিং বেশ সতর্ক। চীন মূলত উত্তর কোরিয়ার উপর তাদের প্রভাব পুনরুত্থান করতে চায়, যাতে পিয়ংইয়ং পুরোপুরি মস্কোর দিকে ঝুঁকে না পড়ে। এই প্রভাব বজায় রাখতে চীন উত্তর কোরিয়াকে নতুন করে বড় অর্থনৈতিক প্রণোদনা বা সহায়তার প্রস্তাব দিতে পারে। ইতিমধ্যে চলতি বছরের শুরু থেকে উত্তর কোরিয়া 8টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ট্র্যাকটিক্যাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্মোচন করেছে। সম্প্রতি কিম জং উন একটি পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনকারীর কারখানাও পরিদর্শন করেছেন। পশ্চিমা বিশ্বকে চমকে দিয়ে বিশ্ব সমরাস্ত্র বাজারে দ্রুত শক্ত অবস্থান তৈরি করেছে তুরস্ক। একসময় অস্ত্রের জন্য নির্ভরশীল দেশটি এখন প্রায় 40টি দেশের ড্রোন, গোলাবারুদ ও যুদ্ধজাহাজ রফতানি করছে। বিশেষ করে বায়কার ড্রোনের কারণে বিশ্বে আকাশে উড়ন্ত সশস্ত্র ড্রোনের প্রায় 65% এখন তুরস্কের তৈরি। কম খরচ, দ্রুত সরবরাহ ও আধুনিক প্রযুক্তির কারণে চাহিদা বেড়েছে কয়েক গুণ। নেটো সম্মেলনের আগে এই সাফল্যকে বড় শক্তি হিসেবে দেখছে আঙ্কারা। বিস্তারিত রিপোর্টে। একসময় যে তুরস্ককে অস্ত্রের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো, আজ সেই দেশই দুনিয়া কাঁপানো সব ড্রোন আর যুদ্ধাস্ত্র বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে এখন অস্ত্রের যে হাহাকার, তাকেই নিজেদের সবচেয়ে বড় সুযোগ বানিয়ে কাজে লাগিয়েছে তুরস্ক। এমনই তথ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য তুরস্ক এখন বিশ্বের প্রায় 40টি দেশে অস্ত্র সরবরাহ করছে। নামি দামি তুর্কি ড্রোন, বায়রাক্তার থেকে শুরু করে গোলাবারুদ আর যুদ্ধজাহাজ সবই যাচ্ছে এশিয়া, আফ্রিকা, এমনকি ইউরোপের বাঘা বাঘা দেশের সামরিক বাহিনীতে। ক্রেতাদের কাছে তুর্কি অস্ত্রের জনপ্রিয়তা বাড়ার কারণও খুব সহজ। এগুলো পশ্চিমা অস্ত্রের চেয়ে যেমন সাশ্রয়ী, তেমনি দ্রুত ডেলিভারি পাওয়া যায় এবং আধুনিক প্রযুক্তির দিক থেকেও সেরা।
গত কয়েক বছরে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি 3 গুণেরও বেশি বেড়ে 10 বিলিয়ন বা 1000 কোটি ডলারে পৌঁছেছে। বিশ্বজুড়ে আকাশে ওড়া সশস্ত্র ড্রোনের প্রায় 65% এখন তুরস্কের তৈরি। পোল্যান্ড, স্পেন, রোমানিয়ার মতো ইউরোপীয় দেশগুলো এখন লাইনে দাঁড়িয়ে তুর্কি অস্ত্র কিনছে, আর এর পুরো সাফল্যের পেছনে রয়েছে দেশটির গত 2 দশকের ধারাবাহিক জেদ আর নিজস্ব প্রযুক্তির উপর ভরসা। আগামী মাসে তুরস্কের আঙ্কারায় বসছে ন্যাটো সম্মেলন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের ক্ষমতাধর সব নেতারা আসবেন, আর এই মোক্ষম সুযোগেই তুরস্ক নিজের সামরিক শক্তির আসল রূপ দুনিয়ার সামনে তুলে ধরতে চাইছে। তাদের লক্ষ্য আগামী 2 বছরে এই অস্ত্র রপ্তানি দ্বিগুণ করা। আজকের দিনে যুদ্ধ শুধু ক্ষমতার লড়াই নয়, সরবরাহ আর উৎপাদনেরও লড়াই। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে তুরস্ক। পশ্চিমাদের জটিল আমলাতান্ত্রিক জট আর উৎপাদনের ঘাটতির সুযোগে তারা প্রমাণ করেছে সংকটের সময় তাদের উপর ভরসা করা যায়। নিজেদের উদ্ভাবন আর দূরদর্শিতা দিয়ে তুরস্ক যেভাবে গ্লোবাল ডিফেন্স মার্কেটে নিজেদের রাজত্ব গড়ে তুলেছে তা সত্যি অবিশ্বাস্য। এক সময়ের আমদানিকারক দেশ থেকে আজ তারা বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান সমরাস্ত্র নিয়ন্ত্রক, গেম চেঞ্জার। রিয়াদ হোসেন, কালবেলা। চীনের হুনান প্রদেশে শত শত মানুষের অদ্ভুত এক প্রতিবাদ নজর কাড়ছে বিশ্বজুড়ে। লাইনে দাঁড়িয়ে কেউ থাপ্পড় দিচ্ছেন, কেউ আবার জুতা দিয়ে পেটাচ্ছেন, তবে কোনো জীবন্ত মানুষ নয়, বরং ব্রোঞ্জের মূর্তি। দ্বাদশ শতাব্দীর কথিত বিশ্বাসঘাতক জেনারেল কিন হুই ও তার স্ত্রীকে মূর্তিকে ঘিরে এমন প্রতিক্রিয়া শতাব্দীর পুরনো ক্ষোভের বহিঃপ্রকাশ। দেশপ্রেমিক জেনারেল ইউ ফেকে হত্যার দায়ে ঐতিহাসিক এই চরিত্র আজও সাধারণ মানুষের রোষের মুখে। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিস্তারিত রিপোর্টে। লাইনে দাঁড়িয়ে একের পর এক মানুষ চড় থাপ্পড় মারছেন, কেউ আবার জুতা খুলে পেটাচ্ছেন। প্রথম দেখায় কোনো অপরাধীকে ধরে গণপিটানো দিচ্ছে বলে মনে হলেও এরা আসলে কেউ জীবন্ত মানুষ নয়, সব ব্রোঞ্জের তৈরি মূর্তি। চীনের হুনান প্রদেশের এই অদ্ভুত কাণ্ডটি মূলত এক ঐতিহাসিক ক্ষোভের বহিঃপ্রকাশ। দ্বাদশ শতাব্দীর বিশ্বাসঘাতক জেনারেল কিং হুই এবং তার স্ত্রীর মূর্তির উপর এভাবেই শত শত বছর ধরে নিজেদের রাগ ছাড়ছেন সাধারণ মানুষ। লোকমুখে প্রচলিত মহান দেশপ্রেমিক জেনারেল ইউ ফেকে অন্যায়ভাবে হত্যার পেছনে ছিলেন এই কিং হুই। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে তেলাপোকার মুখোশ পরে এক ব্যতিক্রমী বিক্ষোভে অংশ নেন শত শত শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবী। ককরোচ জনতা পার্টি নামের এই আন্দোলন থেকে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ 5 দফা দাবি জানানো হয়। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংকট ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। কঠোর নিরাপত্তার মধ্যেও কর্মসূচিটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। তেলাপোকার মুখোশ পরে রাজপথে নেমেছেন শত শত শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবী। হাতে ফুল, মুখে স্লোগান আর সামনে 5 দফা দাবি। লক্ষ্য একটাই, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী বিক্ষোভের আয়োজন করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষা ও নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা সংকট লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাই তারা সরকারের কাছে 5টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। প্রথম দাবিতে বলা হয়, পর্যাপ্ত মূল্যায়ন এবং শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া শিক্ষা খাতে ডিজিটাল ব্যবস্থা চালু করা যাবে না। আন্দোলনকারীদের মতে, সঠিক প্রস্তুতি ছাড়া ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু হলে অনিয়ম ও অপব্যবহারের ঝুঁকি আরও বাড়তে পারে। দ্বিতীয় দাবিতে মণিপুরের শিক্ষা সংকটের বিষয়টি সামনে আনা হয়। দীর্ঘদিনের অস্থিরতার কারণে সেখানে স্কুল কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিক্ষোভকারীরা দ্রুত শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করার আহ্বান জানান। তৃতীয় দাবি ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা। প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরও অনেক শিক্ষার্থী ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
চতুর্থ দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা সমস্যার দ্রুত সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়। তাদের মতে, বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে তুলছে, অথচ কার্যকর সমাধান মিলছে না। আর পঞ্চম দাবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির বিষয়টি তুলে ধরা হয়। আন্দোলনকারীরা বলেন, পরীক্ষার অনিশ্চয়তা, ফলাফল নিয়ে বিতর্ক এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে অনেক শিক্ষার্থী তীব্র মানসিক চাপে ভুগছেন, এমনকি আত্মহত্যার ঘটনাও বাড়ছে। কিন্তু এসব বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ দেখা যাচ্ছে না। অরিত্র বাসু, কালবেলা। কলম্বিয়ার এক দুর্গম অঞ্চলে হৃদয় বিদারক এক ভিডিও ঘিরে বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা। স্কুলে যেতে প্রবল স্রোতে নদীর উপরে দড়িতে ঝুলে ঝুঁকি নিয়ে পার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। নিরাপদ সেতু না থাকায় প্রতিদিন এমন ভয়ঙ্কর পথ পাড়ি দিতে হচ্ছে তাদের। ভাইরাল ভিডিওতে দেখা যায় ইউনিফর্ম পরা এক শিশু দড়ি ধরে নদী পার হচ্ছে, পাশে আরেকজন অপেক্ষায়। ঘটনাটি শিশুদের সংগ্রামের প্রতীক হলেও মৌলিক অবকাঠামোর অভাব নিয়ে উঠেছে তীব্র সমালোচনা। বিস্তারিত রিপোর্টে। স্কুলে যেতে নদীর প্রবল স্রোতের উপর দড়ি দিয়ে এভাবেই পার হতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এমনই এক হৃদয় বিদারক ও বাস্তব চিত্র উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ভিডিওটি মূলত কলম্বিয়ার একটি দুর্গম অঞ্চলের, যেখানে শিশুদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হয়ে স্কুলে যেতে হয়। দড়ি, জাল এবং গাছের ডাল ব্যবহার করে তাদের এই ভয়ঙ্কর পথ অতিক্রম করতে হয়, যা দেখে যে কেউই শিউরে উঠতে বাধ্য। স্কুলে যাওয়ার পথটা যেখানে স্বাভাবিকভাবে নিরাপদ হওয়ার কথা, সেখানে প্রতিদিনই যেন কিছু শিশুদের জীবনে তা এক কঠিন সংগ্রামের নাম হয়ে দাঁড়িয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্কুল ইউনিফর্ম পরা ও পিঠে ব্যাগ ঝুলানো এক ছোট্ট মেয়ে প্রবল স্রোতধারার একটি নদী পার হচ্ছে, কিন্তু নদীর উপর কোনো নিরাপদ সেতু নেই। তাই বাধ্য হয়েই তাকে একটি দড়িতে ঝুলে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরে ধীরে অপর পারে পৌঁছাতে হচ্ছে। এক মুহূর্তের অসাবধানতাই হতে পারে বড় বিপদের কারণ। তবুও থেমে নেই তার শিক্ষার লড়াই। নদীর অপর পাশে আরেকটি শিশুকে অপেক্ষা করতে দেখা যায়, যে হয়তো একইভাবে নিজের পালার জন্য প্রস্তুত। চারপাশের পরিবেশ দেখে বোঝা যায় এটি কোনো দুর্গম গ্রামীণ বা জঙ্গল ঘেরা এলাকা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোই শিশুদের জন্য প্রতিদিনের এক বড় চ্যালেঞ্জ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই দৃশ্যকে শিশুদের শিক্ষা অর্জনের প্রতি অদম্য ইচ্ছা শক্তি ও সংগ্রামের প্রতীক হিসেবে দেখছেন। তবে একই সঙ্গে উঠেছে তীব্র সমালোচনাও। নেটিজেনদের একটি বড় অংশ প্রশ্ন তুলেছেন, কেন এখনো এমন অঞ্চলে নিরাপদ সেতু বা মৌলিক অবকাঠামো তৈরি করা সম্ভব হয়নি। তাদের মতে শিক্ষার অধিকার শুধু বই খাতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিরাপদভাবে স্কুলে পৌঁছানোর নিশ্চয়তাও তার অপরিহার্য অংশ। ফারিন রহমান প্রীতি, কালবেলা। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।